যখন এই হকার বসানো সিপিএম আমলে শুরু হয়েছিল তখন নাকি প্রতি মাসে 750 টাকা করে পার্টিকে দেওয়া হতো, পার্টি মানে ওই চ্যানেলে যেভাবে যায়, আর 100 টাকা পুলিশকে দেওয়া হতো। পরবর্তীকালে এখন নাকি বাড়তে বাড়তে এসে পুলিশেরটা 200 টাকা হয়েছে আর দলেরটা 3000 টাকা হয়েছে। এটা আমি জানি না, উনি যেটা বলেছেন পাবলিকলি, শনি রোববার দিন চ্যানেলে দেখানো হবে। তো প্রশ্ন হচ্ছে যে এই রকম টাকা আজকে যদি 2 লক্ষ লোক কলকাতা এবং তার আশেপাশে হকারি করে, তাহলে কত টাকা মাসে তোলা হয়, সেই টাকাগুলো কোথায় যায়, কেন যায়? আসলে এইগুলো যখন করা হয়েছে আমরা দেখেছি, একটা জিনিস মনে রাখবে সুমিত, যে আর কিছুদিন বাদে থেকেই কিন্তু পুজো এসে যাচ্ছে, পুজোর বাজার শুরু হয়ে যাচ্ছে। ঈদের সময় এই ঝামেলাটা হলো না, ঠিক পুজোর সময় এই ঝামেলাটা পুজোর আগে শুরু হলো। উদ্দেশ্য একটাই, যে তোমরা আবার এসে বসবে কিছুদিন বাদে এবং আমাদের রেটটা বেড়ে যাবে। কারণ এতগুলো 2 লক্ষ মানুষকে, মানে 2 লক্ষ মানুষের পরিবারকে মেরে ফেলার ক্ষমতা আমার মনে হয় যে রাজ্যে যে দল তার দলদাস পুলিশ, দলদার প্রশাসন নিয়ে থাকুক না কেন, তাদের সে ক্ষমতা নেই। যে কাউন্টার একটা ইনসার্জ হবে সেটাকে সামলানোর মতো ক্ষমতা এদের নেই। কাজেই এটা ঘটনা নয়। আজকে তুমি একটা জিনিস দেখো, তিনি বলছেন হাওড়ায় পুরসভার কাজ খুব খারাপ। কারণ কি? আমি কারণটা বলে দিচ্ছি। হাওড়ার যিনি মেয়র ছিলেন রথীনবাবু, তিনি এখন বিজেপির ক্যান্ডিডেট হয়ে ভোটে লড়েছিলেন। কই, উনি তো বিধাননগরের মেয়রের কথা বললেন না। আমি তোমাকে বলি বিধাননগরের মেয়রের কি অবস্থা। বিধাননগরে কিন্তু অন্যরকমভাবে ভোট করা যায় না, তার অনেক ঝুঁকি আছে। এবারে মেয়রের যে মানে ওয়ার্ড, সেখানে তৃণমূলের টোটাল ভোট পেয়েছে 1740 না 1748 এরকম, আর 709 বোধহয় বামফ্রন্টের বা কংগ্রেসের একসঙ্গে মিলিত ক্যান্ডিডেট পেয়েছে, ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেট ছিল। আর বিজেপির ক্যান্ডিডেট পেয়েছে 4060। এগুলো ভাবাচ্ছে। মেয়র তিনি জানেন আমার বাড়ির সামনে বহু বছর ধরে যখন ওই জিও কোম্পানি সেই বক্স বসাচ্ছে, তোমরা দেখতে পারো কিভাবে রাস্তাটা ভেঙে পড়ে আছে। আমি চিঠি লিখেছি, যা যা করার আমাকে লোকাল যারা দেখে কর্পোরেশনে, তারা বলেছে দাদা সব হয়ে গেছে, এখন অর্ডার দিলেই হবে। আমি শুনলাম মেয়র নাকি বলেছে এখানে এসব কিছু করার দরকার নেই, এরা আমাদের ভোট দেয়, আমাকে ভোট দেয় না, দরকার নেই। মানে তার সরকারটা কি তার দলের বা একটা কোটারির সরকার নাকি রাজ্যের সরকার, এই বোধটাই তো এদের নেই। আরও প্রশ্ন করি যে গড়িয়াহাটে দেখো, বিভিন্ন জায়গায় দেখবে গরিব মানুষগুলো হাউ হাউ করে কাঁদছে, আমি চ্যানেলে দেখছি, বুলডোজার দিয়ে পুলিশ ভেঙে দিচ্ছে। আর খিদিরপুরে গিয়ে পুলিশ রিকোয়েস্ট করছে যে আপনারা সরে যান, মুরগি কাটা হচ্ছে দোকান, রাজাবাজারে কিচ্ছু হয়নি। আমি খানিকক্ষণ আগে খবর পেলাম যে তারাতলায় ফুটপাতের ওপরে বিজেপির একটি পার্টি অফিস ছিল, সেটা ভেঙে দেওয়া হয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে খবর নিলাম যে ওই পর্ণশ্রীর যে রাস্তাটা এয়ারপোর্ট রোড, এয়ারপোর্ট ওই বেহালা এয়ারপোর্টের দিকে যাচ্ছে, ওই রাস্তার ওপরে কিন্তু তৃণমূলের পুরো রাস্তা আটকে, ফুটপাত আটকে একটি পার্টি অফিস আছে, ওই অফিসটায় হাত পড়েনি। কোনো মুখ্যমন্ত্রীর এ ক্ষমতা নেই যে সিলেক্টিভ ওয়েতে তিনি এই কাজ করবেন। ভারতীয় সংবিধান অনুযায়ী, সংবিধানের 226-এ সকলের সমান রাইট। যদি এগুলো বেআইনি হয়ে থাকে, সবগুলো বেআইনি হবে। উনি এখন স্বৈরাচারের শেষ সীমায় পৌঁছে গেছেন এবং যে ঘোড়ায় উনি চড়েছেন সে ঘোড়া থেকে এখন আর উনি নামতে পারবেন না।
আমি তো বলছি, আমি ওপেন চ্যালেঞ্জ করছি। পার্টি অফিসটির কথা বলছিলেন, ওটা পার্থ চ্যাটার্জির বিধায়ক। দেখো, পার্থ চ্যাটার্জিকে ওরা নাকি তাড়িয়ে দিয়েছে, তার নাকি কত বান্ধবী নিয়ে কত কোটি টাকা পাওয়ার জন্য তিনি জেলে আছেন, কিন্তু পার্টি অফিসটা তো রয়ে গেছে, তার সুবিধে তো উনি পাচ্ছেন। এখন ওই তন্ময়বাবুর কথা যদি ধরি, যে কত টাকা প্রতি মাসে তোলা হচ্ছে, তার কাটমানি কোথায় যাচ্ছে, সেগুলোরও ইনভেস্টিগেশন হোক। উনি কেন এটা বন্ধ করবেন? বন্ধ উনি করতে পারবেন না। এগুলো অন্যরকম, জনসাধারণকে একটা মেসেজ দেওয়া, একই সঙ্গে নিজেদের অর্থভাণ্ডার স্ফীত করা এবং দলদাস একটি বিশেষ সম্প্রদায়ের লোকের হাতে ছেড়ে দেওয়া। আচ্ছা বলো তো, এই যে নিউ টাউনে যে এই পার্কিং করেছে, নিউ টাউনে বিভিন্ন ফল সবজি বিক্রি করে যে লোকগুলো, তারা কিন্তু অনেকেই বাংলা ভাষায় কথা বলতে পারে না, উর্দুতে কথা বলে। তারা একটি বিশেষ ধর্ম, কিছু কিছু পারে, বিশেষ ধর্মাবলম্বী লোক। কলকাতা শহরে যখন ন্যূনতম তোমার ওই পার্কিং ফি গাড়ির 10 টাকা, তখন নিউ টাউনে শুরু থেকেই কেন 20 টাকা? এসবের জবাব কে দেবে? যা খুশি তাই উনি করছেন এবং জনসাধারণকে যা খুশি তাই বোঝাচ্ছেন। তো এভাবে উনি কিন্তু বেশি দিন চালাতে পারবেন না, জনসাধারণের সে বোধোদয় হবে। আর বোধোদয় না হলে যেভাবে মানে শেষ হয়ে যায় একটা স্টেট, উনি এই পশ্চিমবঙ্গ সেভাবে শেষ হয়ে যাবে। একটা কথা বলি, যে উনি এবং ওনার দলবল সবাই বলে জয় বাংলা, উনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী। আমি বলি যে সংবিধানের কোন ধারায় উনি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বা ইলেকশনে লড়েছেন? আমরা তো জানি যে ভারতবর্ষের একটি রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, ওনার তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার কথা। উনি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে বলেন না, ওনার দলের লোকেরাও বলে না, বলে বাংলার মুখ্যমন্ত্রী। বাংলা বলা মানে কিন্তু একটা বৃহত্তর অন্য একটা চক্রান্তের গন্ধ পাওয়া যায়। এবং জনসাধারণকে মানে ইররেসপেক্টিভ অফ ধর্মীয়, কারণ হচ্ছে উনি যে বিশেষ ধর্মের যাদের বসাচ্ছেন বা ওনার দলবল যাদের বসাচ্ছে, তারা কিন্তু আর যাই হোক, যেমন পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের পেটের ভাত মানে কেড়ে নিচ্ছেন, একই সঙ্গে পশ্চিমবঙ্গের যে মুসলমান ভাইরা তাদেরও কিন্তু পেটের ভাত কেড়ে নিচ্ছেন। আমি একটা আমার একেবারে আজকের শেষ প্রসঙ্গ, আমি একটা বিষয় একটু জেনে নিতে চাইব, যে একটা সময় শুনেছিলাম যে মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা। গত কয়েকদিন আগে বেশ খানিকটা গ্রেপ্তার আমরা দেখতে পেলাম, জঙ্গি কার্যকলাপের প্রমাণ সমেত পুলিশ গ্রেপ্তার করেছে। এ রাজ্যে কি আবার জঙ্গি কার্যকলাপ বেড়ে উঠছে? ক্ষতির মুখে পড়তে পারে বাংলা, কোনো কারণে অ্যাক্সিডেন্টাল ঘটনা এই জঙ্গিদের থেকে আসতে পারে। বাংলা কি তাহলে বারুদের স্তূপের উপরে? আমি তো দেখো সুমিত, তোমাদেরকেও বলেছি, অন্যান্য চ্যানেলেও বলেছি, বিভিন্ন জায়গায় লিখেওছি যে বাংলা বারুদের স্তূপের ওপর শুধু নয়, বাংলার অবস্থা কিন্তু 1980-90 সালের কাশ্মীরের থেকেও খারাপ। আচ্ছা বলো তো, আমার বোধহয় মনে হয় আমি যারা সর্বপ্রথম দাবি তুলেছিল যে শেখ শাহজাহানের বাংলাদেশ কানেকশান, বাংলাদেশের মানুষ সে, তখন আমি তাদের মধ্যে অগ্রণী ছিলাম। আজ পর্যন্ত কিন্তু উনি শেখ শাহজাহানকে ডিফেন্ড করে যাচ্ছেন। শেখ শাহজাহানের সঙ্গে ওনার কী সম্পর্ক? সেখানে যে জমি দখল হয়েছিল, আজকে জমি দখল নিয়ে অনেক কথা হচ্ছে, কটা জমি কে ফেরত পেয়েছে এবং শেখ শাহজাহানের দলবল ভোটের সময় কাকে সমর্থন করেছিল, পুলিশ শেখ শাহজাহানের বাহিনীকে কেন মদত দিত? এই শেখ শাহজাহান কিন্তু একটা নয়, তুমি বরানগরের ওখানে দেখবে রোহিঙ্গাদের একটা বসতি তৈরি হয়ে গেছে। এই অনুপ্রেরণা, ওনার অনুপ্রেরণাতেই সব চলে। ওনার অনুপ্রেরণাই এই নিউ টাউনে এখানে যে বিশেষ ধর্মের লোকেদের কর্মসংস্থানের, অন্যায় কর্মসংস্থানের সুযোগ দেওয়া হয়, ওনার অনুপ্রেরণাতেই এখন ভাঙা হচ্ছে তোমার বিশেষ বিশেষ এলাকায়, বেছে বেছে মানে কি বলবো, এই মানে হকার উচ্ছেদ করা হচ্ছে। হ্যাঁ, হকারদের নিশ্চয়ই একটা পুনর্বাসন দেওয়া উচিত এবং
হকারি করতে গিয়ে রাস্তা এবং তোমার ফুটপাত এগুলো দখল করা উচিত নয়, কিন্তু সেগুলো কি হিন্দু অধ্যুষিত এলাকায় করা উচিত? তাহলে তো বলতে হয় যে যেসব এলাকায় সেটা হচ্ছে না সেই সব এলাকায় ওনার কন্ট্রোল নেই পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে। তাহলে নতুন করে কেন্দ্রীয় সরকারকেও ভাবতে হবে যে কিভাবে চলছে পশ্চিমবঙ্গ। কারণ একটা বিশেষ মানুষদের তোল্লা দিয়ে অন্য মানুষদের শেষ করে দেওয়ার অর্থনৈতিক এবং সামাজিকভাবে এরকম অধিকার তো কোনো রাজ্য সরকারকে কেউ দেয়নি, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে এই যে তুমি যে কথাটা বললে যে আমাদের পশ্চিমবঙ্গের এখন যে অবস্থা, আমার মনে হয়, আবার আমি বলছি, আমার মনে হয় যে উনি কিন্তু এটা একটা অ্যাক্টিং করছেন, অভিনয়। এগুলো কিছুই হবে না। আবার কিছুদিন বাদে এরা বসবে, মাঝখান থেকে হয়তো হকারের চরিত্র বদল হয়ে যাবে। আমাদের হয়তো গড়িয়াহাটে কথা বলতে গিয়ে আমাদের মতো করে হিন্দি বা উর্দুতে কথা বলতে হবে, যেটা রাজাবাজারে বলতে হয়। সেরকম জায়গার দিকে আমরা যাচ্ছি। এখন পশ্চিমবঙ্গের মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে এবং ওনার অ্যাক্টিং এবং ওনার দলবলের কার্যকলাপ নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। জঙ্গি কার্যকলাপ কি কোনোভাবে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে আগামী জঙ্গি কার্যকলাপ চিন্তার মানে কি? যখন খাগড়াগড়ের বিস্ফোরণ হয়েছিল, তারপরে সেটা নিয়ে দেখো যে কোনো কারণেই হোক এনআইএর তদন্তও কিন্তু বেশি দূরে এগোয়নি। এবং তারপরে পশ্চিমবঙ্গে একাধিক বিস্ফোরণ হয়েছে। এখানে মানে কি বলবো, এক সময় তৃণমূলের বর্তমান এক নেতা, যিনি অন্য সময় অন্য দলে ছিলেন এবং সেখানে একটা ইলেকশন কন্টেস্ট করেছিলেন, তিনি পশ্চাৎ দেশে যে মানে লাথি খেয়ে সেই খাদের মধ্যে পড়েছিলেন, সেই ছবি কিন্তু এক সময় সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল। তো এগুলোর কি হয়? উনি নিজে বলেছেন পাবলিকলি যে গাই দুধ দেয় তার লাথিও খেতে হয়। এই দুধেল গাই তত্ত্বটা তো উনিই এনেছেন, উনিই এগুলো আনেন এবং ওনার কিছু পোষা সংবাদ মাধ্যম আছে, তারা সেগুলো নিয়ে চেঁচামেচি করে। পশ্চিমবঙ্গ এখন বারুদের স্তূপে কি দেখো, কিছুদিন আগে সেই হরকুত আল আনসার নাকি কী সব, এদের তো বিভিন্ন রকম নাম হয়, ঘন্টায় ঘন্টায় বিভিন্ন জিনিস জন্মায়, তার কিছু একটা ওই মানে জঙ্গি মডিউলের লোকজন সব ধরা পড়েছে। আজকে পশ্চিমবঙ্গবাসীর ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজি, পলিটিক্যাল চিন্তাধারা, যে জিনিসটা নিয়ে ভাবতে হবে যে আজকে যদি পশ্চিমবঙ্গের অস্তিত্ব বিলুপ্ত হয়, তাহলে পশ্চিমবঙ্গে তুমি বিজেপি বলো, তৃণমূল বলো আর সিপিএম বলো, যাই বলো না কেন, সেই ধরনের যে ল অ্যাবাইডিং হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ কিন্তু এই জেহাদি অত্যাচারের সম্মুখীন হবে। তুমি আফগানিস্তানের সেই তালিবানদের যুগের কথা ভেবে দেখো দেখি, সেখানে তো বহু ইসলামী মহিলাকে অবধি মরতে হয়েছে, ইরানে মরতে হয়েছে। এগুলো কি পশ্চিমবঙ্গের মানুষ ভাববে না?